हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 9। आज আমি তোমাদের টেক্সট বই লেসন 3 পোয়েম অটাম এর অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে অটাম এই পোয়েমের ভিডিওটা করা আছে, বাংলা মানে ব্যাখ্যা ইত্যাদি করা আছে। যদি তোমাদের অসুবিধা হয় তোমরা দেখে নিতে পারো। দেখো, এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে এখন আলোচনা করছি। প্রথমে এক্সারসাইজ 1 কি বলা হয়েছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। অর্থাৎ এখানে যে 4টি অপশান দেওয়া আছে তার মধ্যে যে উত্তরটা সঠিক হবে সেটির পাশে এই পাশের ঘরে টিক দিতে হবে। তো এখানে দেখো কি বলেছে, এক নম্বরটা, অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য। অল থ্রু দ্য ডে মানে সারাদিন ধরে, দ্য ফিটফুল গাস্ট মানে দমকা বাতাস, শেক্স মানে নাড়া দেয়। দমকা বাতাস সারাদিন ধরে কোন জিনিসটাকে নাড়া দেয়? উইন্ডো পেন মানে জানলার কাঁচ, কার্টেন্স পর্দা, সেসমেন্ট মানে বড় জানলা মানে যেটা দরজার মতো খোলে, ডোর দরজা। তো তোমরা কবিতায় কি দেখেছো, সারাদিন ধরে সেসমেন্টটাকে বড় জানলাটাকে নাড়া দেয়। তাহলে সেসমেন্ট অপশন সি হয়ে যাবে রাইট আনসার। দ্বিতীয়টা, নাম্বার 2, the poet loves to see the shaking twig dance till the। কবি ভালোবাসেন টু সি দেখতে, দ্য শেকিং টুইগ মানে কম্পমান গাছের ডাল নৃত্য করছে, কম্পমান গাছের ডালের নাচন দেখতে তিনি ভালোবাসেন। টিল মানে পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত। কামিং অফ ডন মানে ভোরের শুরু পর্যন্ত। এন্ড অফ নাইট রাতের শুরু পর্যন্ত। এন্ড অফ আফটারনুন মানে বিকালের আগে শেষ পর্যন্ত, নাকি স্টার্ট অফ ইভ সন্ধ্যের আগে পর্যন্ত, যেখানে সন্ধে নেমে আসছে। তাহলে অপশান ডি, স্টার্ট অফ ইভ, যেখানে সন্ধে শেষ হয়ে রাত্রি পড়ে যাচ্ছে সেই পর্যন্ত তিনি এই গাছের নাচন দেখতে ভালোবাসেন। 3 নম্বর, দ্য স্প্যারো স্যাট অন দ্য। স্প্যারো চড়ুই পাখিটা কোথায় বসে থাকে? কটেজ রিক, হাউস টপ, মসি এম ট্রি অর সেসমেন্ট। তাহলে কোথায় বসে থাকে? কটেজ মানে ওই কুঁড়ে ঘরের যে অংশটা বেরিয়ে থাকে সেই অংশটার উপর বসে থাকে। বাড়ির টপ কিংবা মানে বাড়ির ছাদে বা শ্যাওলা পড়া এলম গাছে বা বড় জানলাতে কোথাও বসে থাকে না। কোথায় থাকে স্প্যারোটা? কটেজ রিক। তাই কটেজ রিক হয়ে যাবে রাইট আনসার। 4টা, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য। পায়রারা কোথায় বিশ্রাম নেয়? কেজ আর কোট আর ব্রাঞ্চ আর হিট। তাহলে তোমরা দেখছো তো কবিতাতেই আছে পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য কোট। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। 5টা, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য। কক মানে মোরগটা, ওয়াজ ক্রয়িং মানে কক ডাকছিল। কোথায় ডাকছিল? কার ওপর? ডাং হিল, লি আর ট্রি টপস আর মিল সেলস। তাহলে কোথায় ডাকছিল? ডাং হিল, যে গোবর স্তূপাকৃতি করা ছিল তার উপর উঠে মোরগটা ডাকছিল। 6টা দেখো, দ্য গ্রান্টিং পিগস মানে ঘোঁত করা শুকরগুলো কি করছিল? ওয়াক স্লোলি, স্ক্যাম্পার বাই, স্ক্রাম্বল অ্যান্ড হাড়ি, ডাইভ অ্যান্ড সুইম। তাহলে তারা কি করছিল? স্ক্রাম্বল অ্যান্ড হাড়ি, তারা হুড়োহুড়ি করছিল, দ্রুত তাড়াতাড়ি করে হুড়োহুড়ি করছিল। তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। এরপরে এক্সারসাইজ 2 কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। অর্থাৎ নিচে এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর 25টি শব্দের মধ্যে দাও। 1টা, হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ দ্য মসি এম ট্রি ইন অটাম। কি ঘটে, কি হয়? টু দ্য লিভস মানে পাতা, অফ দ্য মসি এম ট্রি মশ পড়া পাতা, গাছের পাতাগুলোর সাথে, ইন অটাম অটামে বা শরৎকালে এই মশ পড়া এলম গাছের পাতাগুলোর সাথে কি হয়? তাহলে কি হবে উত্তরটা দেখো, ইন অটাম দ্য ফেডেড লিভস অফ দ্য মসি এম ট্রি আর টেকেন অ্যাওয়ে বাই দ্য ফিটফুল গাস্ট। অর্থাৎ এই অটামের সময় এই মসি এম ট্রির যে বিবর্ণ পাতাগুলো সেগুলো দমকা বাতাসে, আর টেকেন অ্যাওয়ে বাই দ্য ফিটফুল গাস্ট মানে দমকা বাতাসে সেগুলো উড়ে যায়। দ্য উইন্ড হোয়ার্ল্ড দেম বাই দ্য উইন্ডো পেন। বাতাস তাদেরকে জানলার কাছের কাছে ঘুরপাক খাওয়ায়। অ্যান্ড দে ফল ডাউন ইন দ্য লেন, এবং তারা রাস্তায় পড়ে থাকে ইন থাউজেন্ডস অফ নাম্বারস মানে হাজার হাজার পাতা আবার রাস্তায় পড়ে থাকে। তাহলে
শরতে কি হয়, পাতাগুলো দমকা বাতাসে উড়িয়ে নিয়ে যায় এবং বাতাস সেগুলো জানলার কাঁচের পাশে পাক খাওয়ায় এবং আরও হাজার হাজার পাতা রাস্তায়, নিচের রাস্তায় পড়ে থাকে। দ্বিতীয়টা কি বলেছে, হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ। হোয়াট আর দ্য থিংস, কোন জিনিসগুলো কবি ভালোবাসেন, পোয়েট লাভস টু সি দেখতে ভালোবাসে, অন নভেম্বর ডেজ নভেম্বরের দিনে কোন জিনিসগুলো কবি দেখতে ভালোবাসে। দেখো দ্বিতীয়টা, দ্য পোয়েট লাভস টু সি, কবি দেখতে ভালোবাসে কটেজ স্মোক কার্লিং থ্রু নেকেড ট্রিজ। কটেজের কুঁড়ে ঘর থেকে যে ধোঁয়া সেটা এঁকে বেঁকে উঠে যাচ্ছে ওই নেকেড ট্রিজ, মানে এখানে নগ্ন গাছ বলতে পাতা ঝরা শুকনো যে গাছগুলোকে বোঝানো হচ্ছে, তার যাতে পাতা নেই শুধু ডাল আছে সেই গাছগুলোকে নেকেড ট্রিজ বলা হচ্ছে। সেই গাছের মধ্য দিয়ে ধোঁয়াটা কুণ্ডুলি পাকিয়ে উঠে যাচ্ছে কটেজ থেকে। পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোর্ট, পায়রারা কোর্টে বিশ্রাম নিচ্ছে। দ্য কক ক্রোয়িং অন দ্য ডাং হিল, মোরগ গোবরের স্তূপের ওপর উঠে ডাকছে, চিৎকার করছে। অ্যান্ড মিল সেলস মুভিং অন দ্য হিথ অন নভেম্বর ডেজ, এবং মিলগুলো চলতে শুরু করেছে এই নভেম্বরের দিনগুলোতে। এইগুলো কবি দেখতে ভালোবাসেন। এবার দেখো এক্সারসাইজ 3। এবার এক্সারসাইজ 3 থেকে কি আছে, আমাদের গ্রামার করতে বলা হয়েছে। বলছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস। বলো যে এই নিচের সেন্টেন্সগুলো অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস, ভয়েস মানে হচ্ছে বাচ্য, তোমরা জানো ভয়েস দুরকম, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য এবং প্যাসিভ মানে কর্মবাচ্য। যেখানে কর্তা নিজে কাজটা করছে, যেখানে বোঝানো হচ্ছে যে কর্তা নিজে কাজটা করছে এবং কর্মবাচ্য হচ্ছে কাজটা কর্তা দ্বারা কৃত হচ্ছে, এরকম বোঝানো হয়। তাহলে আমরা এখানে এগুলো অ্যাক্টিভ না প্যাসিভ সেটা লিখবো, কিন্তু তার সাথে সাথে যদি অ্যাক্টিভ থাকে প্যাসিভটা করব এবং প্যাসিভ থাকলে অ্যাক্টিভটা করব। দেখো এরটা, অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস। এখানে দেখো অনিল হচ্ছে সাবজেক্ট, অনিল উইল ভিজিট ভার্ব, হিজ গ্র্যান্ডমাদার্স হাউস এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে কর্তা মানে অনিল নিজেই কাজটা এখানে করছে এরকম বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস, এ লিখলাম। এবার আমায় প্যাসিভটা তাহলে করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় কি হবে, অবজেক্টের সামনে যাবে হিজ গ্র্যান্ডমাদার্স হাউস। হিজ গ্র্যান্ডমাদার্স হাউস এটা পুরোটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে যাবে। তাহলে সেটা লিখলাম হিজ গ্র্যান্ডমাদার্স হাউস। এরপর কি আছে, উইল আছে, তাহলে উইল থাকলে শ্যাল বা উইলের মধ্যে কিছু বসবে, তো এখানে উইল বসবে, হিজ গ্র্যান্ডমাদার্স হাউস উইল। এবার শ্যাল বা উইল থাকলে একটা কী করতে হবে, বি আনতে হবে, তাহলে বিটা আমি বসালাম উইল বি। এবার মেন ভার্ব কে আছে ভিজিট, তাহলে কি হয়ে যাবে ভিজিটেড, মেন ভার্ব আছে ভিজিট তাহলে হয়ে যাবে ভিজিটেড। এবার বাই দিয়ে সাবজেক্ট অনিল আছে, অনিলটা লিখে দিলাম। তাহলে আনসারটা কি হলো দেখো, হিজ গ্র্যান্ডমাদার্স হাউস উইল বি ভিজিটেড বাই অনিল। এরপরটা দেখো বিয়েরটা, দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস। এখানেও দ্য প্রেসিডেন্ট সাবজেক্ট, হ্যাজ লেফট হচ্ছে ভার্ব এবং হিজ অফিস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানেও বোঝাচ্ছে যে প্রেসিডেন্ট তার অফিস ছেড়ে গেছে, তাহলে কাজটা কে করছে, প্রেসিডেন্ট মানে সাবজেক্ট করছে, তাহলে এটা হয়ে গেছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে এরও আমরা প্যাসিভটা করব। দেখো তাহলে প্যাসিভটা করার সময় অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে যাব, তাহলে কি হবে হিজ অফিস, হিজ অফিস হ্যাজ থাকলে হ্যাজ বা হ্যাবের মধ্যেই কাউকে বসাতে হবে, তাহলে হিজ অফিসের পর হ্যাভ বসে না, হ্যাজই বসে, তাই হ্যাজ বসালাম। হ্যাজ বা হ্যাভ থাকলে আমাদের কি একটা আনতে হবে, একটা বিন আনতে হবে, তাহলে বিন, হিজ অফিস হ্যাজ বিন। এবার মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে করাই আছে লেফট, ওটা বসিয়ে দিলাম লেফট, তাহলে হিজ অফিস হ্যাজ বিন লেফট। বাই দিয়ে সাবজেক্ট, সাবজেক্টকে দ্য প্রেসিডেন্ট, তাহলে সেটা লিখে দিলাম।
তাহলে আনসারটা কি হলো দেখো, হিজ অফিস হ্যাজ বিন লেফট বাই দ্য প্রেসিডেন্ট। এটা হচ্ছে তাহলে আর প্যাসিভ ভয়েস। সেটা দেখো, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস। প্রজেক্টটা ছাত্রদের দ্বারা ফিনিশ হয়ে থাকবে। তাহলে দেখো এখানে কিন্তু কাজটা কারা করছে, কাজটা কারা করছে, দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস কিন্তু অবজেক্টের ঘরে আছে, তাই তো। দ্য প্রজেক্টটা এখানে সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট কিন্তু নিজে কাজটা করছে না, সাবজেক্টটাকে করা হচ্ছে, তাই তো। কারা করছে, এই অবজেক্টটা করছে। তাই এটা হচ্ছে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। যেমন অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, যেখানে কর্তা নিজে কাজটা করছিল, এখানে কিন্তু কর্ম কাজটা করছে, তাই তো। কাজটা কে করছে, স্টুডেন্টস, ছাত্ররা করছে, এবং ছাত্ররা এখানে অবজেক্টের ঘরে আছে। তাহলে এটা হচ্ছে কর্মবাচ্য বা ইংরেজিতে আমরা যাকে বলবো প্যাসিভ ভয়েস। তাহলে এটাকে আমাদের কাজ হচ্ছে তাহলে অ্যাক্টিভে নিয়ে যাওয়া। তাহলে এখানে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় লিখবো, মানে দ্য স্টুডেন্টসটাকে আমরা সাবজেক্টের জায়গায় লিখবো, দ্য স্টুডেন্টস। এই যে ভার্বটা আছে উইল হ্যাভ বিন ফিনিশ, তাহলে বিনটা আমরা তুলে দেবো। আমরা জানি যে প্যাসিভ ভয়েসে বিনটা ব্যবহৃত হয়, তাহলে অ্যাক্টিভে বিনটা আপনার থাকবে না, তাহলে শুধু উইল হ্যাভ ফিনিশ। দ্য স্টুডেন্টস উইল হ্যাভ ফিনিশড। কোনটা না, সাবজেক্ট আবার বসালাম দ্য প্রজেক্ট। তাহলে আনসারটা কি হলো, দ্য স্টুডেন্টস উইল হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট। ডিএটা দেখো, প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি। তাহলে এখানে দেখো সাবজেক্টের ঘরে কি আছে, প্রমিতাস লিভ, হ্যাজ বিন স্যাংশনড এটা ভার্ব, বাই দ্য স্কুল অথরিটি হচ্ছে অবজেক্টের ঘরে আছে, কিন্তু মানেটা হচ্ছে প্রমিতার স্কুল কর্তৃপক্ষ প্রমিতার ছুটি স্যাংশন করেছে। তাহলে কাজটা এখানে কে করছে, কাজটা অবজেক্ট করছে, তাই তো। স্কুল অথরিটি বা স্কুল কর্তৃপক্ষ সে কিন্তু স্যাংশনের কাজটা করেছে। তাই এটা হয়েছে প্যাসিভ ভয়েস, যেখানে অবজেক্ট কাজ করছে সে হচ্ছে কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস। তাহলে এটাকে আমাকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তাহলে কি হবে, দ্য স্কুল অথরিটি সাবজেক্টের জায়গায় চলে যাবে, দ্য স্কুল অথরিটি। ভার্বটা তাহলে কি হবে, বিনটা তুলে দেব, হ্যাজ স্যাংশনড, হ্যাজ স্যাংশনড, হ্যাজ স্যাংশনড কি স্যাংশন করেছে না, প্রমিতাস লিভ। তাহলে দ্য স্কুল অথরিটি হ্যাজ স্যাংশনড প্রমিতাস লিভ। এরপরে দেখো, এটা তো গেল এক্সারসাইজ 3। এবার আমরা এক্সারসাইজ 4 করবো। এক্সারসাইজ 4-এ বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির ভয়েস চেঞ্জ করো। তাহলে আমরা নিয়ে নিয়েছি ভয়েস চেঞ্জগুলো, এবার করছি। দেখো এরটা, দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার। তাহলে এখানে সাবজেক্টকে দ্য বয়, হ্যাজ রেড আউট হচ্ছে অবজেক্ট, দ্য লেটার ভার্ব, এবং দ্য লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাই, দ্য লেটার, ভার্বকে তাহলে হ্যাজ বা হ্যাভ থাকলে হ্যাজ বা হ্যাপের মধ্যে কেউ বসে, তো দ্য লেটারের পরে হ্যাজই বসবে। হ্যাজ হ্যাভ থাকলে একটা কি আনতে হয়, বিন, হ্যাজ হ্যাভ বিন। এখানে তো থার্ড ফর্ম ইউজ করাই আছে, রেড। যদিও রিড এমন একটা ভার্ব যার প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটে ফর্মেই কিন্তু একই বানান হয়, আড়িএডি, কিন্তু উচ্চারণের সময় প্রথমটায় রিড, রিড পড়তে হয়, পরের দুটোতে রেড পড়তে হয়। তাহলে এখানে উচ্চারণ রেড, কিন্তু বানানটা একই। তাহলে রেড, হ্যাজ বিন রেড। এবার যে আউট প্রিপোজিশন, ভার্বের সাথে যে প্রিপোজিশন থাকে তাকে ভার্বের সাথেই বসাতে হয়। তাহলে হ্যাজ বিন রেড আউট বাই, তাহলে সাবজেক্টকে দ্য বয়, সেটা লিখে দিলাম বাই দ্য বয়। তাহলে আনসার কি হলো, দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়। বিয়েরটা, আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টুমোরো। এখানে বাই টুমোরো, এই বাই টুমোরো বাই আছে মানে যেটা প্যাসিভ ভয়েস হবে তা নয়, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। দেখো আই শ্যাল হ্যাভ বট, আমি কিনে আনবো এই ক্রিকেট ব্যাট, এটি ক্রিকেট ব্যাট। তাহলে কর্তা তো এখানে নিজেই কাজটা করছে, আই সাবজেক্ট, সে নিজেই কাজটা করবে, তাই তো। বাই টুমোরো এটা সময়টা বোঝাচ্ছে যে আগামীকালের মধ্যে আমি এটা ক্রিকেট ব্যাট কিনে আনবো।
তাহলে অবজেক্টকে এখানে এ ক্রিকেট ব্যাট, তাই তো, সাবজেক্ট আই, আর শ্যাল হ্যাভ বটটা হচ্ছে ভার্ব। তাহলে অবজেক্টটাকে আমি সামনে নিয়ে যাই, এ ক্রিকেট ব্যাট, এ ক্রিকেট ব্যাট। তাহলে শ্যাল হ্যাভ বট, তাহলে শ্যাল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ কিছু একটা বসবে। তাহলে ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন, a cricket bat will have been bought, main verb past participle form, bought by দিয়ে সাবজেক্ট বাই, আইটা কি হয়ে যাবে মি, বাই মি, বাই টুমোরো। এবার যে বাই টুমোরো আছে সেটা বসিয়ে দেব। তাহলে এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমোরো। সিয়েরটা, সোহিনীজ ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড এ পিকনিক। তাহলে সোহিনীজ ফ্রেন্ডস, এটা সাবজেক্ট, হ্যাড অর্গানাইজড ভার্ব, এ পিকনিক হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা নিয়ে যাই, এ পিকনিক, হ্যাড থাকলে হ্যাডই বসবে, হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে কি বসে বিন, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়াই আছে অর্গানাইজড, হ্যাড বিন অর্গানাইজড বাই, সাবজেক্ট সোহিনীজ ফ্রেন্ডস। তাহলে আনসার কি হলো, এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীজ ফ্রেন্ডস। ডিএরটা, দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট। তাহলে সাবজেক্ট দ্য ফুটবল টিম, উইল পুট আপ ভার্ব, এ ব্রেভ ফাইট অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গা নিয়ে যাচ্ছি, এ ব্রেভ ফাইট উইল, উইলই বসাবো, উইল বা শাল থাকলে আমরা কি আনতে বলেছি বি, বি আনলাম। এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ, মেন ভার্ব আছে পুট, তার সাথে আপ, তো এটা বসবে, পুটের তিনটে ফর্মেই পুট হয় যেহেতু, তাই এখানে পাস্ট পার্টিসিপল ফর্মটাও পুট হবে। আর পুটের পর আপ প্রিপোজিশন, ভার্বের পর প্রিপোজিশন বসিয়ে দিলাম, উইল বি পুট আপ বাই সাবজেক্ট দ্য ফুটবল টিম। আনসার কি হলো, এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। এবার আমরা করব এক্সারসাইজ 5। এক্সারসাইজ 5 কি বলা হয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এগুলো ডাইরেক্ট স্পিচে বা প্রত্যক্ষ উক্তিতে আছে, আমাদেরকে পরোক্ষ উক্তিতে নিয়ে যেতে হবে, মানে ন্যারেশন চেঞ্জ আমাদের করতে হবে। এছাড়া যদি তোমাদের কারোর ন্যারেশন চেঞ্জ শেখা বাকি থেকে থাকে, আমাদের চ্যানেলে ন্যারেশন চেঞ্জের ভিডিও আসছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। দুটি পার্ট দেওয়া হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এটা, I said to him, will you share your tiffin with me? I said to him, will you share your tiffin with me? তাহলে এটা দেখো এখানে কি আছে, কোশ্চেন মার্ক আছে, তাই তো, কোশ্চেন মার্ক তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। তাহলে এটা হয়ে যাবে আই, সেড টুটা কি হয়ে যাবে, যেহেতু কোশ্চেন মার্ক থাকলে সেড টুটা আস্কড হয়ে যাবে। তাহলে আই আস্কড হিম, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট বসাবো না। আমরা দেখবো এবার ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা আছে, যে রিপোর্টেড স্পিচ বলা হয় এটাকে, সেই স্পিচটা WH ওয়ার্ড মানে হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ ইত্যাদি দিয়ে শুরু হচ্ছে কিনা। যদি সেটা দিয়ে শুরু হয় সেই ওয়ার্ডটাই বসাবো, আর যদি না শুরু হয়, যেমন এখানে শুরু হয়নি কিন্তু, হু, হুইচ, হোয়াট ইত্যাদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, কি দিয়ে শুরু হয়েছে, উইল। যখন এই WH ওয়ার্ড দিয়ে শুরু হবে না, সেক্ষেত্রে আমরা কি বসাবো, ইফ। তাহলে আই আস্কড হিম ইফ। এবার এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কে আছে, ইউ, সেটা কি হয়ে যাবে, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি তোমার টিফিন আমার সঙ্গে শেয়ার করবে। তাহলে এটাকে নিজের মতো করে বলো যে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে তার টিফিন, তাহলে তুমিটা কি হয়ে যাবে, সে, তার মানে হি। ইফ হি, ভার্ব আছে উইল, যেহেতু এখানে সেট পাস্ট টেন্স, তাই উইলটারও পাস্ট টেন্স করতে হবে, কি হবে, উড, হি উড। তারপরে যেমন আছে শেয়ার, ইয়োরটা তোমার, তোমারটা আমরা কি বলবো, তার, হিজ টিফিন, সে তার টিফিন আমার সঙ্গে, তাই উইথ মিটা উইথ মি থেকে যাবে। তাহলে আনসার কি হলো, আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। কোশ্চেন মার্ক আর হবে না। বিয়েরটা, অঞ্জনস মাদার সেড ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই।
অঞ্জনের মা বলল যে তোমার বাবা মুম্বাই উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাহলে দেখো এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, তাই অঞ্জনস মাদার সেড দ্যাট, সেডই থেকে যাবে, কোনোভাবে আস্কড হবে না। সেড এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বাক্য, সেক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে দ্যাট ইউজ করতে হবে। অঞ্জনস মাদার সেড দ্যাট ইয়োর ফাদার, তোমার বাবা, আমি নিজের মতো কি বলবো, তার বাবা, হিজ ফাদার হ্যাজ, যেহেতু বাইরে পাস্ট টেন্স আছে সেড, তাই ভিতরে পাস্ট টেন্স করতে হবে, হ্যাড হয়ে যাবে হ্যাজটা, হ্যাড, এবার যা আছে তাই, লেফট ফর মুম্বাই। তাহলে কি হলো আনসারটা, অঞ্জনস মাদার সেড দ্যাট হিজ ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। দেখো শেয়ারটা, দ্য গার্লস ট্রায়াম্ফেন্টলি সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, মেয়েগুলি উচ্ছ্বাসের সাথে বলল, বিজয়ীর উচ্ছ্বাসের সাথে বলল, হুররে কি মজা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলায় জিতেছি। তাহলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই এখানে সেটা কি হয়ে যাবে, এক্সক্লেম। যদি দুঃখের সাথে হতো তাহলে ইন গ্রিভ বলা হতো, কিন্তু এখানে যেহেতু আনন্দের সাথে তাই ইন জয় বলা হবে। তাহলে কি হবে, দেখো কি লিখবো আমরা, দ্য গার্লস এক্সক্লেম, ট্রায়াম্ফেন্টলি আর বসাবো না, লিখবো এক্সক্লেমড, EXCLAIMED, এক্সক্লেমড ইন জয়, দ্য গার্লস এক্সক্লেমড ইন জয়, কমা ইনভার্টেড কমা উঠিয়ে কি হবে, দ্যাট উই, মেয়েটাগুলো বলছে আমরা, আমরা কি বলবো, তারা, তাহলে দে, দ্য গার্লস এক্সক্লেমড ইন জয় দ্যাট দে, হ্যাভটা যেহেতু এখানে সেট পাস্ট টেন্স, তাই হ্যাভটাও পাস্ট টেন্স করতে হবে, কি হয়ে যাবে, হ্যাড, দে হ্যাড ওন দ্য ম্যাচ। তাহলে আনসার কি হলো, দ্য গার্লস এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। ডিয়েরটা, হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, সে বললো তুমি তোমার জীবনে সফল হও। তাহলে হবে হি, সে প্রার্থনা করলো, তাহলে সেজটা হয়ে যাবে উইসেস, হি উইসেস, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে এই সেন্টেন্সে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, দ্যাট ইউটা হয়ে যাবে আই, দ্যাট আই মাইট বি, মাইট হবে না যেহেতু বাইরে প্রেজেন্ট আছে, তাহলে মে হবে, আই মে বি সাকসেসফুল ইন লাইফ, I may be successful in life. Yetta, the captain informed the tournament was postponed last month. The captain informed, comma inverted comma out here, that the, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু তাই দ্যাট দ্য টুর্নামেন্ট, এখানে দেখো ওয়াজ আছে, এখানে আবার ইনফর্ম পাস্ট টেন্স, দুটোই যখন পাস্ট টেন্স থাকে তখন সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, মানে হ্যাড দিয়ে মেন ভার্বের পিভি ফর্ম। দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপন্ড, লাস্ট মান্থটা কি হয়ে যাবে, দ্য প্রিভিয়াস মান্থ। তাহলে আনসারটা কি হলো, দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপন্ড দ্য প্রিভিয়াস মান্থ। এরপর দেখো এক্সারসাইজ 6 বলছে ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। যে একটি ফ্লো চার্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে একটা প্রিপারেশন লিখতে হবে যে কীভাবে পেপার তৈরি হয়। যেমন দেখো, কাটিং ডাউন অফ ব্যাম্বুস, গাছ কাটা, মেকিং পাল্প, মন্ড তৈরি করা, অ্যাডিং কেমিক্যালস, তাতে রাসায়নিক পদার্থ দিতে হবে, রোলিং ইন্টু সিডস, সিডসে রোল করতে হবে, অ্যাডিং কালার, রং দিতে হবে, ড্রাইং, শুকনো করতে হবে, রেডি ফর ইউজ, এখন এটা ব্যবহার করার জন্য রেডি। দেখো হেডিং দিতে হবে একটা, প্রিপারেশন অফ পেপার, কাগজ প্রস্তুতি। একটা প্রথমে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, পেপার ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং ইন দ্য মডার্ন এজ, আধুনিক যুগে কাগজ একটি গুরুত্বপূর্ণ জিনিস। তারপর একটা সেন্টেন্স সবসময় লিখতে হয়, ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস,
এটি কতগুলি পদ্ধতিতে তৈরি করা হয় দেখো। এবার অ্যাট ফার্স্ট সাম ব্যাম্বুজ আর কাট ডাউন, এগুলো সমস্তই প্যাসিভ ভয়েসে লিখবে। প্রথমে কিছু বাঁশ কাটা হলো, দেন দ্য পাল্প ইজ মেড উইথ দ্য ব্যাম্বুজ, তারপর বাঁশগুলো দিয়ে মন্ডটা তৈরি করা হলো। নেক্সট সাম কেমিক্যালস আর অ্যাডেড টু ইট, তারপর কিছু রাসায়নিক পদার্থ এতে যোগ করা হলো। আফটার দ্যাট, তারপরে দ্য পাল্প ইজ রোল্ড, পাল্পটিকে রোল করে দেওয়া হলো ইন্টু সিডস, মানে ওই সিডসে দিয়ে গোল করে দেওয়া হলো। দেন কালার্স আর অ্যাডেড টু দ্য সিডস, তারপরে শিটগুলিতে রং দেওয়া হলো। দেন দ্য সিডস আর ড্রাইড, তারপরে সিডসগুলি শুকনো করা হলো, এটা ড্রাইড, তারপর ফুলস্টপ। ফাইনালি দ্য পেপার ইজ রেডি ফর ইউজ, অবশেষে কাগজ ব্যবহারের জন্য প্রস্তুত। এরপরে দেখো এক্সারসাইজ 7 কি বলেছে, রাইট এ বায়োগ্রাফি মানে জীবনী অফ অ্যানি বেসান্ত উইদিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য গিভেন হিন্টস। কী কী হিন্টস দিয়েছে? বর্ন অন 1 অক্টোবর 1847 ইন লন্ডন, লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন 1847 সালের 1 অক্টোবর। ফেমাস ব্রিটিশ রাইটার, জনপ্রিয় ব্রিটিশ লেখক, ওয়েল নন সোশ্যালিস্ট, সমাজকর্মী, অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ ওমেন, নারীদের অধিকারের জন্য লড়াই করেছেন। পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। জয়েন্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। বিকেম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917। 1917 সালে ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন। পাস্ট মারা গিয়েছিলেন অন 20th সেপ্টেম্বর 1933 ইন মাদ্রাস, ইন্ডিয়া। 1933 সালের 20 সেপ্টেম্বর ইন্ডিয়ার মাদ্রাসে মারা গিয়েছিলেন। দেখো অ্যানি বেসান্ত, প্রথমে একটা হেডিং, তারপরে দেখো অ্যানি বেসান্ত ওয়াজ গ্রেট সোশ্যাল রিফর্মার হু প্লেড এ ক্রুশিয়াল রোল ইন ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। অ্যানি বেসান্ত ছিলেন একজন মহান সমাজ সংস্কারক, হু প্লেড এ ক্রুশিয়াল রোল, যিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, ভারতের স্বাধীনতা আন্দোলনে। সি ইজ বেস্ট রিমেম্বার্ড ফর হার এফোর্ট টু প্রমোট ওমেন এডুকেশন অ্যান্ড সোশ্যাল রিফর্মস ইন ইন্ডিয়া। তিনি সর্বাধিক স্মরণীয় হয়ে আছেন তার যে প্রচেষ্টা নারী শিক্ষা এবং ভারতের সমাজ সংস্কারের জন্য যে তার প্রচেষ্টা, তার জন্য। শি ওয়াজ এ ফেমাস ব্রিটিশ রাইটার অলসো, তিনি একজন জনপ্রিয় ব্রিটিশ লেখিকাও ছিলেন। শি ওয়াজ বর্ন অন 1 অক্টোবর ইন 1847 ইন লন্ডন, তিনি 1847 সালে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। শি ওয়াজ এ ওয়েল নোন সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট ফর রাইটস অফ ওমেন, তিনি বিশেষ পরিচিত সমাজকর্মী এবং নারীবাদী, নারীদের অধিকার রক্ষার আন্দোলনকারী হিসেবে। শি অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, তিনি সরাসরি যোগদান করেছিলেন ভারতীয় রাজনীতিতে। সি জয়েন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। অ্যান্ড বিকেম ওয়ান অফ ইটস মোস্ট ভোকাল লিডার্স, এবং এর একজন অন্যতম শীর্ষস্থানীয় নেতা বা নেত্রী হয়ে উঠেছিলেন। She became the first woman president of the Indian National Congress in 1917. 1917 সালে তিনি প্রথম মহিলা প্রেসিডেন্ট হন ভারতীয় জাতীয় কংগ্রেসের। She passed away on 20 September 1933 in Madras, India. তিনি 1933 সালে ভারতবর্ষের মাদ্রাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বা মারা যান। তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। পোয়েম অটামের সমস্ত অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করা হলো। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।